আসসালামু আলাইকুম। আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ফ্রাইডে ফায়ার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, ফ্রাইডে ফায়ার অনুষ্ঠানের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে হঠাৎ কেন বাংলাদেশ তুরস্কমুখী। এই প্রশ্নের জবাব আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নিশ্চয়ই খোঁজার চেষ্টা করব। গত কয়েকদিনে কয়েক হাজার দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা প্ল্যাটফর্ম ব্যবহার করে এ বিষয়ে একটি সংবাদ পর্যালোচনা করবার জন্য অনুরোধ করেছেন। এই পরিপ্রেক্ষিতেই আজকে ফ্রাইডে ফায়ার অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, আজকের আলোচনার মূল বিষয় হঠাৎ কেন বাংলাদেশ তুরস্কমুখী। এটি যদি বিশ্লেষণ করি তাহলে আরও বেশ কটি প্রশ্ন আমাদের সামনে চলে আসবে। বাংলাদেশের এমন কি আদর্শিক পরিবর্তন হয়েছে যে হঠাৎ করেই পররাষ্ট্রনীতি তুরস্কের দিকে ঝুঁকে গেছে? বাংলাদেশের সঙ্গে কি মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরবের সম্পর্কের অবনমন হয়েছে? বাংলাদেশ অর্থনৈতিক কারণে কি তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও উষ্ণ করতে চাইছে? এই সব প্রশ্নের জবাব আজকের ফ্রাইডে ফায়ার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা উন্মোচন করার প্রচেষ্টা চালাব। প্রিয় দর্শক, আপনাদের স্মৃতির অনুরণনে নাড়া দিতে চাই। 2012 থেকে 2016 এই 4 বছর তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই নাজুক, খুবই শীতল ছিল। কেন ছিল সেই ব্যাখ্যা আমি করব। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল শুরু হচ্ছে কেবলমাত্র, আমি আবারও বলছি, কেবলমাত্র ইসরায়েল ছাড়া আর সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বৈরিতা নয়। কিন্তু বাংলাদেশ তার প্রয়োজনেই হয়তো নানা সময়ে নানা দিকে ঝুঁকে গেছে। তবে কোনো কোনো বিশ্লেষক মনে করেন বাংলাদেশের এখনকার যে পররাষ্ট্র নীতি, এটি খুবই স্পর্শকাতর, ঝুঁকিপূর্ণ এবং ব্যবহারিক। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনার ভেতরে যেতে চাই। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচারের প্রেক্ষাপটে বাংলাদেশ জামাতে ইসলামীর তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি হবার পরেই তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতল হতে থাকে। সেই সময়ে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোয়ান এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে বাংলাদেশ থেকে তুরস্কের দূতকে প্রত্যাহার করেছিলেন। এই ঘটনার আরেকটু তল আমরা খুঁজব। 2012 সালেই তুরস্ক থেকে একটি 14 সদস্যের টিম এসেছিল যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করতে। পরিচয় গোপন করার অপরাধে বাংলাদেশ সরকার তাদের আটক করে তুরস্কে ফেরত পাঠায়। ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক মারাত্মক শীতলতার দিকে পৌঁছে যেতে থাকে। এরপরে যখন মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি সম্পন্ন হলো, তুরস্কের তৎকালীন রাষ্ট্রপতি আবদুল্লাহ গুল বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদকে চিঠি লিখে নিন্দা জানান এবং বলেন, বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের মধ্য দিয়ে জামাত নেতাদের ফাঁসি দেয়া হলে বাংলাদেশ সম্পর্কে বিশ্বে একটি নেতিবাচক ধারণা তৈরি হবে। সুতরাং এই বিচার থেকে সরে আসার আহ্বান জানান তুরস্কের তৎকালীন প্রেসিডেন্ট। এইসব কারণে সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে 2012 এবং 2016 সাল, এই 4 বছর এভাবেই চলে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের দোলাচলতা। প্রিয় দর্শক, এই সম্পর্ক কিভাবে উত্তরণ ঘটল, কিভাবে উষ্ণায়নের দিকে গেল, সেই বিষয়ে কথা বলবো। তার আগে আমরা আরও দুটো বিষয় আপনাদের সামনে রাখতে চাই। দুটো বিষয় কি? তুরস্কের সঙ্গে এই মুহূর্তে ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয়, আবার ভারতের সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে ভালো সম্পর্ক রয়েছে। তাহলে কোনোভাবেই সমীকরণ মিলছে না। সেই সমীকরণ মেলাবার আমরা চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, আমরা দেখছি যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কের নানা নির্দেশক রয়েছে। সেখানে যদি আমরা বিশ্লেষণ করি, দেখব চীন এবং ভারত দুজনেরই খুব বেশি করে প্রয়োজন বাংলাদেশকে। গত অর্থ বছরে $1033 মিলিয়ন বাংলাদেশের জন্য অর্থ ছাড় দিয়েছে চীন। অন্যদিকে ভারত বাংলাদেশের জন্য অর্থ ছাড় দিয়েছে মাত্র $125 মিলিয়ন।
নতুন করে $244 কোটি ঋণ চুক্তি হয়েছে চীনের বাংলাদেশের সঙ্গে, কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের এখন পর্যন্ত নতুন কোনো ঋণ চুক্তি হয়নি। সামগ্রিক পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশ কি ভারতের কাছ থেকে বিনিয়োগ পাবে? যেখানে ভারতের দ্বিতীয় রেমিটেন্স অর্জনকারী স্থান বা দেশ হচ্ছে বাংলাদেশ, তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ভারতের মানুষ উপার্জন করে তাদের দেশে নিয়ে যাচ্ছে। সেখানে বাংলাদেশ উল্টো ভারতের বিনিয়োগ পেতে যদি আশা করে তাহলে সেটা দিবাস্বপ্নের মতোই বা বাতুলতাই মাত্র। এইরকম একটা বাস্তবিক প্রেক্ষাপটে বাংলাদেশে চীন যখনই বিনিয়োগ করতে চেয়েছে বা বাংলাদেশ যখন তাদের প্রত্যাশার কথা জানিয়েছে, চীন খুব তাৎক্ষণিক সাড়া দিয়েছে। ফলে অর্থনৈতিক সম্পর্ক চীনের সঙ্গে মজবুত হয়েছে। এই সম্পর্ক যাতে বেশি দূর গড়াতে না পারে ভারত বিভিন্ন সময়ে যোগাযোগের মাত্রা বাড়িয়ে প্রচেষ্টা চালিয়েছে। তবে বাস্তবতা হচ্ছে বাংলাদেশ চীন এবং ভারতকে দুই মাত্রায় দেখে, দুই মাত্রায় সম্পর্কটা ঠিক রাখতে চায়। এই রকম একটা পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক সৌদি আরবের। কিন্তু সাম্প্রতিক সময় যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি দেখব? সেই সম্পর্ক কেবলমাত্র খাতা কলমেই। বাস্তবিক অর্থে বাংলাদেশ যেভাবে সৌদি আরব থেকে বিনিয়োগ পাওয়ার কথা ছিল সেভাবে পায়নি। গত 5 বছরকে আপনাদের সামনে আমি রাখব। এই 5 বছরে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের 25টি প্রকল্পে বিনিয়োগের চুক্তি হয়েছিল, কিন্তু হাতে গোনা 2-1টি প্রকল্প ছাড়া আর কোনো প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ দেখায়নি সৌদি আরব। এই গত বছর লালমনিরহাটে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য একটি স্থাপনা হবার কথা ছিল, সেখানে সৌদি আরবের $100 কোটি বিনিয়োগ করার কথা ছিল, কিন্তু সেই প্রকল্পটি আলোর মুখ দেখেনি। এভাবে আমি যদি 25টি বড় বড় প্রকল্প যেখানে সৌদি আরব বিনিয়োগ করার কথা ছিল সেগুলো বিশ্লেষণ করি তাহলে দেখব অবস্থা একেবারেই খারাপ। এই বাস্তবিক সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকেছে। এইরকম একটা পরিস্থিতিতে মুসলিম বিশ্বের অভিভাবকত্ব নেবার জন্যে তুরস্ক যখন এগিয়ে এসেছে, তখন তুরস্কের এই বহির্মুখী কূটনীতির কারণে বাংলাদেশ তুরস্কের সঙ্গে আরও ঘনিষ্ঠ হচ্ছে, সম্পর্ক উষ্ণ হচ্ছে। প্রিয় দর্শক, 12 থেকে 16 এই 4 বছর সবচেয়ে খারাপ সম্পর্ক গেছে। এরপর কিভাবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উত্তরণ ঘটল সেটা আমরা জানতে চাই। প্রিয় দর্শক, 2016 সালে তুরস্কে একটি ব্যর্থ সেনা অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানে অনেক বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছিল। সেই সেনা অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তীব্র ভাষায় সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়ে বলেছিলেন, সবসময় আমি তুরস্কের রাষ্ট্রপ্রধান রিসেপ তাইয়িপ এরদোয়ানের পাশে আছি, গণতন্ত্রের পাশে আছি। গণতন্ত্রকে যারা বিঘ্নিত করতে চায় তাদেরকে অবশ্যই দমন করা উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিবৃতির পর তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের শীতলতা কমতে থাকে, উষ্ণতা বাড়তে থাকে। এরপর কি হলো? 2017 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ওয়াইসির একটি অনুষ্ঠানে তুরস্কের আঙ্কারায় যান। সেখানে যাবার পর তুরস্কের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরে আমরা কি দেখি যে বাংলাদেশে যখন সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে রোহিঙ্গা সংকট শুরু হলো, তখন প্রথম সারির প্রথম রাষ্ট্রটি এগিয়ে এসেছিল তুরস্ক। তুরস্ক শুধুমাত্র মুখে এগিয়ে আসেনি, তুরস্ক সাহায্য সহযোগিতা নিয়ে যেমন এগিয়ে এসেছে, ঠিক তেমনি তুরস্ক বৈশ্বিকভাবেও এই ইস্যুটিকে সমাধানের নানামুখী প্রচেষ্টা চালিয়েছে। এরপর বাংলাদেশে আসেন তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। তিনি এসে কয়েক দফা বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে। ফলে সম্পর্ক আরও ভালোর দিকে যেতে থাকে। আমরা এইরকম একটা পরিস্থিতিতে দেখি রোহিঙ্গা ইস্যুতে তাৎক্ষণিকভাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান তিনি তার স্ত্রী ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানকে পাঠান সাহায্য সহযোগিতা সহ। এইসব নানামুখী কর্মকাণ্ডের কারণেই সম্পর্কের মাত্রাটা
বাড়তে থাকে। সর্বশেষ কি হলো কিছুদিন আগে, প্রিয় দর্শক আপনারা জানেন যে তুরস্কে বাংলাদেশ দূতাবাস ভবন নির্মিত হয়েছে। সেই দূতাবাস ভবন নির্মাণের একটি ভার্চুয়াল অনুষ্ঠান হয়। সেই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকও করেন বাংলাদেশের নানা বিষয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ভার্চুয়াল মিটিংয়ে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোয়ানকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। এর ফলে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। রিসেপ তাইপ এরদোয়ান তিনি বাংলাদেশে একটি তুরস্কের অর্থায়নে অত্যাধুনিক হসপিটাল নির্মাণের জন্য কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক আপনারা জানেন জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে D8 সম্মেলন হবার কথা। সেই সম্মেলনে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান আসবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। এর বাইরে 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠানটি হবে সেখানেও আসবার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন রিসেপ তাইপ এরদোয়ান। এখন বাংলাদেশ তার কূটনীতিতে বা পররাষ্ট্র নীতিতে যখন পর্যালোচনা করে দেখেছে তুরস্ক এমার্জিং টাইগার হিসেবে সারা পৃথিবীতেই তার গৌরবোজ্জ্বল অবস্থান শক্তিশালী করছে, তখন বাংলাদেশ বাস্তবিকভাবে বাধ্য হয়ে তুরস্কের দিকে খানিকটা ঝুঁকেছে। ওই যে আমি আগে বললাম যে অর্থনৈতিক ক্ষেত্রে সৌদি আরব এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রবহমান নেই, যে কারণে বাংলাদেশ চাইছে তুরস্ক, রাশিয়া, ইরান, কাতার এদের সঙ্গে যদি অন্তত সুসম্পর্ক রাখা যায় তাহলে অর্থনৈতিকভাবে বা অন্যান্য কারিগরিভাবে কিছুটা সুফল পাওয়া যাবে। সাম্প্রতিক সময়ে আরেকটি ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। সেই ভার্চুয়াল মিটিংয়ে তুরস্ক, ভুটান, নেপাল এবং বাংলাদেশ উপস্থিত ছিল। সেখানে মূলত তুরস্কের সমরাস্ত্রের প্রদর্শনী করা হয়। সেই সমরাস্ত্রগুলো দেখার পরে বাংলাদেশ, ভুটান, নেপাল তিনটি রাষ্ট্রই আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক থেকে সমরাস্ত্র কিনতে। প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন যে তুরস্কের ড্রোন এখন সারা বিশ্বব্যাপী সুনাম ছড়াচ্ছে। কিছুদিন আগে সংগঠিত হওয়া আজারবাইজানের যুদ্ধে এই ড্রোন ব্যবহার করার কারণে আজারবাইজান খুব সুবিধাজনক অবস্থানে চলে যায়। তুরস্কের এই ড্রোনের প্রতি যেমন বাংলাদেশ, নেপাল, ভুটানের আগ্রহ রয়েছে, ঠিক তেমনি অন্যান্য সামরিক সরঞ্জাম ক্রয়ের ব্যাপারেও আগ্রহ রয়েছে। যে 6টি দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে তুরস্ক। সুতরাং প্রিয় দর্শক বাংলাদেশ চাইলেই তুরস্কের সঙ্গে সামরিক নানা ধরনের সাহায্য সহযোগিতার প্রক্রিয়াগুলো বাড়াতে পারে। এভাবেই তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ধীরে ধীরে বাড়ছে। বাংলাদেশ চাইছে সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ নীতিকে মেনে তুরস্কের সঙ্গে সম্পর্কের মাত্রা বাড়াতে, কারণ অন্যান্যদের বা অন্যান্য রাষ্ট্রের পক্ষ থেকে যে পরিমাণ সাড়া পাচ্ছে সেটি খুবই স্লথ বা ধীরগতির, কিন্তু তুরস্কের কাছ থেকে যে কোনো বিষয়ে খুব তড়িৎ সাড়া পাচ্ছে। নানা মাত্রায় সম্পর্ক বিস্তৃত হচ্ছে দুটি রাষ্ট্রের মধ্যে। শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে কোন দিকে গিয়ে গড়াবে এই সম্পর্ক। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।